চার দফা দাবিতে রংপুরে জামায়াতের জনসভা, পদযাত্রায় সীমান্ত হত্যা ও পুশিন বন্ধের প্রতিশ্রুতি এনসিপির। নিজ প্রতারণা ঢাকতে ঘুমের নাটক, ঘুম পরিবারের প্রধান সমন্বয়কের মিথ্যা মামলার জালে সাধারণ মানুষ। বেদনার ঝড় হয়ে ফিরছে জুলাই শহীদদের গল্প, শহীদ আনাসের চিঠি হাতে মায়ের আর্তনাদ। ভাইরাল জ্বরে নাকাল রাজধানীবাসী, হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ, পর্যাপ্ত বিশ্রামের পরামর্শ। কাল শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে সিরিজ বাঁচাতেই জিততে হবে টাইগারদের। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 বিকাল 4টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সব খুনির বিচার, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন সহ 4 দফা দাবিতে রংপুরে জনসভা করছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। দুপুরে রংপুর জেলা স্কুল মাঠে শুরু হয় জনসভার মূল আনুষ্ঠানিকতা। এতে 2 লাখ মানুষের সমাগম হবে বলে আশা দলটির নেতৃবৃন্দের। প্রধান অতিথি হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। 17 বছর পর এই জনসভা হওয়ায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা। দূর দূরান্ত থেকে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিতে চায় জামায়াতে ইসলামী। তারা বলছে এটি একটি বৃহত্তর আন্দোলনের সূচনা। চলমান মব জাস্টিস পরিস্থিতিতে নির্বাচন কেন, এমন প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে এমন প্রশ্ন তোলেন তিনি। এখন দেশের এই পরিস্থিতি বিরাজ করছে, এমন পরিস্থিতিতে নির্বাচন কিসের, কি নির্বাচন হবে? এই জন্য আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে। এই পরিবেশ তৈরির জন্যই সংস্কারের প্রশ্নগুলো এসেছে। আমরা আশা করি যদি বেসিক বিষয়ে, মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার হয় তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে। এবং যদির কোনো সুযোগ নেই, সংস্কার করতে হবে, ভালো নির্বাচনও করতে হবে ইনশাল্লাহ। যে কোনো মূল্যে সীমান্ত হত্যা এবং পুশিন বন্ধ করার প্রতিশ্রুতি এনসিপির। দুপুরে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এনসিপির পদযাত্রায় এমন প্রতিশ্রুতি দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে পঞ্চগড়ের পথসভায় তিনি বলেন, মুজিব পরিবার দেশে জমিদার তন্ত্র কায়েম করেছিল, সেই প্রথা ভেঙেছে গণ অভ্যুত্থানের মাধ্যমে। নতুন বাংলাদেশে জমিদারি প্রথা, চাঁদাবাজি, ফ্যাসিস্ট তৈরির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এনসিপির অফিসও উদ্বোধন করেন নাহিদ ইসলাম। পরে পদযাত্রা যায় ঠাকুরগাঁওয়ে। সেখানকার পথসভায় সীমান্তকে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতি জোর দেন এনসিপির নেতৃবৃন্দ। জাতীয় নাগরিক পার্টি জুলাই গণঅভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশের স্বপ্ন, জুলাই গণহত্যার বিচার এবং নতুন সংবিধানের জন্য আমরা লড়াই করছি। অবশ্যই জুলাই আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং এর সাংবিধানিক ভিত্তি থাকবে এই জুলাই ঘোষণাপত্রের। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থান করে ছাত্র জনতার বাংলাদেশ। বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে। ফলে এই সীমান্ত হত্যা যে কোনো মূল্যে আমরা বন্ধ করব। দর্শক, এনসিপির পদযাত্রার অংশ হিসেবে আজ ঠাকুরগাঁও গিয়েছে এনসিপির নেতৃবৃন্দ এবং কর্মীরা। এ নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে সহকর্মী ফাতেমা ছোগরা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। ফাতেমা, এনসিপির পদযাত্রা চলছে, তারা বিভিন্ন মানুষের কাছে যাচ্ছেন, কি বার্তা নিয়ে যাচ্ছেন জনসাধারণের কাছে? হ্যাঁ শরীফ, আমি এখন আছি ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলায়। এইমাত্র এনসিপি এখান থেকে তাদের পদযাত্রা সম্পন্ন করে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে আমি যদি বলি যে ঠাকুরগাঁয়ের এই মানুষের উদ্দেশ্যে ঠাকুরগাঁও সদরে বাস স্ট্যান্ড এলাকায় তারা একটা পথসভা করেছে এবং পীরগঞ্জ উপজেলায় তারা একটা পথসভা করেছে। 2 পথসভাতেই তাদের একটাই মূল বার্তা তারা দিয়ে যাচ্ছে জনগণকে, যে এই
দেশ যেন স্বৈরাচার মুক্ত হয়েছে যেভাবে এইভাবে যেন বৈষম্য মুক্তও হয়, সেই জন্য এনসিপির পক্ষে তারা সমর্থন চাচ্ছে, ভোট চাচ্ছে এবং আগামী নির্বাচন হবে সংস্কারের পর এবং তারা আগামী ৩রা আগস্ট যে জুলাইয়ের যে সনদ তারা প্রেরণ করবে এবং ৩রা আগস্ট হবে এই দেশের জনগণের একটা মুক্তির সনদ তারা প্রদান করবে বলে এখানে জানিয়েছেন। এবং পীরগঞ্জে যে পথসভা হয়েছে সেখানে জানিয়েছে যে এনসিপির পক্ষে ভোট দিলে ছাত্র জনতা এবং যুবকরা বৈষম্য মুক্ত এই বাংলাদেশ গড়বে। তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে যে কৃষকের দ্রব্যমূল্যে ন্যায্য মূল্য তারা দেবে এবং এই ঠাকুরগাঁও শহরকে দক্ষিণবঙ্গের অন্যান্য শহরের মতোই উন্নয়নশীল করবে তারা, এই ধরনের বক্তব্য তারা দিচ্ছে। এছাড়াও এই অঞ্চলভিত্তিক বৈষম্য তারা মুক্ত রাখবে, অর্থনৈতিক বৈষম্য তারা মুক্ত রাখবে, এই ধরনের নানা রকম প্রতিশ্রুতি কিন্তু আমরা আজ সারাদিন তাদের কাছ থেকে পেয়েছি এবং তারা জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্যই মূলত বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে এবং তারা বারবারই একটা কথা বলছে যে বিগত 16 বছর এবং তার আগেও বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন করে এদেশের জনগণ দেখেছে, যে কারণেই তারা নতুন দল গঠন করেছে যে এই দলটিকে একটিবার সুযোগ দেওয়া হোক। তারা এই দেশের জনগণকে স্বৈরাচার মুক্ত একটা সরকার তারা উপহার দিতে চায় এবং তাদের সমালোচনা করলে জনগণই যেন তাদের নিচে নামিয়ে আনে, এই রকমের প্রতিশ্রুতিও কিন্তু তারা দিচ্ছে এবং তারা বারবারই বলছে যে আমরা যদি কোনো ভুল করি সেই ভুলেরও সমাধান আপনারা সবসময় করতে পারবেন। এই স্বাধীনতাটুকু। ফাতেমা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এনসিপির পদযাত্রা ঠাকুরগাঁও থেকে এখন দিনাজপুরের উদ্দেশ্যে আছে, সেই চিত্র আপনাদের দেখাচ্ছিলাম। নিজ প্রতারণা ঢাকতে একের পর এক মিথ্যা মামলা, গুম না হয়েও গুমের শিকার দাবি করে ফাঁসিয়েছেন তারই প্রতারণার শিকার মানুষগুলোকে। মামলা বাণিজ্যের এই কারিগর বাংলাদেশ গুম পরিবারের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বেল্লাল হোসেন। চ্যানেল 24-এর অনুসন্ধানে উঠে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত জানবো এনামুল হকের প্রতিবেদনে। 10/10/2016 ইংরেজি তারিখ 12টা 25 কল্যাণপুর এসবি কাউন্টার সামনে রাস্তার উপরে, পাকা রাস্তার উপরে থেকে আমাকে 10-15 জন লোক একটা হাইস গাড়ি করে এসে আমারে আপনার দিনের বেলায় উঠে নিয়ে চলে যায়। ঠিক এভাবেই গুম হওয়ার বর্ণনা করছিলেন বাংলাদেশ গুম পরিবারের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বেলাল হোসেন। দাবি করেন 32 দিন গুম থাকার পর 10 কোটি টাকার বিনিময়ে মুক্তি পাওয়ার কথা। স্বৈরাচারী সরকারের 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা অপহরণ হয়েছে, যাদের অবিচার করছে, নিয়ে পাখির মতো মানুষগুলোকে পাখির মতো মেরে ফেলছে, করস ফয়ার নামে যে নাটকগুলো সাজাইছে, আপনার হোলি আর্টিজমের যে নাটকগুলো সাজাইছে, জেএমবি নাটকগুলো সাজাইছে, বাংলা বাই নাটকগুলো যে সাজাইছে, এগুলো যে এই সাজিয়ে যে হাজার হাজার মানুষকে যে মেরে ফেলছে, এগুলোর কিন্তু একটারও এখনো বিচার হয় নাই। কিন্তু বিগত সরকারের গুমঘর থেকে ফিরে আসা ব্যক্তিদের অভিজ্ঞতা আর বেলাল হোসেনের বক্তব্যে ব্যাপক গরমিল পায় চ্যানেল 24। তাই বেলালের গুম নিয়ে অনুসন্ধানের নামে টিম সার্চলাইট। এরপর একে একে বেরিয়ে আসতে থাকে থলের বিড়াল। বেলাল হোসেন মূলত একজন আবাসন ব্যবসায়ী, লেক্সাস ডেভেলপার্স লিমিটেডের কর্ণধার। কুয়াকাটায় প্লট বিক্রির নামে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। আমাদের সিটি হাসপাতালের এমডি, তারপর আমাদের আরও পার্টনার ছিলেন আর আগে কয়েকজন, তাদের হাবিবুল্লাহ সাহেব, তাদের কাছে এই চিটিংগিরি সে করছে, এই জমি ফলস দেখায় বা কিনবে দিব বলে এটা করে টাকা পয়সা অনেক নেছে, কোটি কোটি টাকা বাড়ছে এরকম। মামলার আসামিদের দাবি, কেনার এক যুগ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জমি বুঝিয়ে পাননি কেউই। উল্টো একের পর এক মামলা দিয়ে হয়রানি করেছে বেলাল হোসেন। সে একটু প্রতারক, তার চারিত্র বৈশিষ্ট্য এটি প্রমাণ করে। দেখেন আপনি, এই দেখেন এখানে সে আওয়ামী লীগের মন্ত্রীদের এমপিদের নিয়ে উদ্বোধন করতেছে, পাশে এইখানে দেখেন এইখানে একজন মন্ত্রীর সাথে সে আছে, মন্ত্রী তাকে কেক খাওয়াচ্ছে, সে যেহেতু কর্মকর্তা আওয়ামী লীগের মুজিব কোর্ট পড়ায়। এইখানে দেখেন একজন কমিশনার, পুলিশ কমিশনার হাবিবুর রহমান সাহেবের সাথে, আর ইনি হচ্ছেন লিয়াকত আলী, যিনি গোপালগঞ্জের পৌরসভার চেয়ারম্যান। সে এখন গুম কমিশনের এখন গুমের হয়েছে, সে এখন সমন্বয়ক। এই দেখেন মাথায় পট্টি লাগায় সমন্বয়ক হয়েছে। 5 আগস্ট পট পরিবর্তনের পর ভোল পাল্টে ফেলেন বেল্লাল হোসেন। 2 দফা অপহরণ মামলা করে হেরে গিয়ে সর্বশেষ চলতি বছরের 31 জানুয়ারি একই অভিযোগে গুম মামলা দায়ের করেন। সাথে জুড়ে দেন শেখ হাসিনা সহ আওয়ামী সরকারের আস্থাভাজনদের নাম।
না, তদন্ত রিপোর্ট এগুলো বোকা আছে, এগুলো আওয়ামী লীগ সরকারের বানানো তদন্ত রিপোর্ট। বিগত আওয়ামী সরকারের সুবিধাভোগী হওয়া সত্ত্বেও বর্তমানে তার এমন উদ্ভট গুমের অভিযোগ টিকবে কিনা সেটা জানালেন এই আইনজীবী। টিকবে না, কিন্তু কত হচ্ছে টিকার আগে যেই কাণ্ড ঘটে যাবে সে এক মহাপ্রলয়। কারণ এইখানে শেখ হাসিনাকে 1 নম্বর আসামি করে যদি অন্যদেরকে করায় ধরে নেয় সে ফ্যাসিস্টের, তারাও ফ্যাসিস্টের আব্বা আম্মা। এই মামলার বাইরেও বেলাল হোসেন আরও 3 দফা গুমের অভিযোগ করেন, এর 2টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং একটি গুম কমিশনে। এনামুল হক, চ্যানেল 24, ঢাকা। দর্শক, গুম প্রতারণা নিয়ে বিস্তারিত থাকছে সার্চ লাইটে আজ রাত 9টায়, দেখার আমন্ত্রণ রইল। এবারে জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই। বছর ঘুরে বেদনার ঝড় হয়ে ফিরছে জুলাইয়ে হারিয়ে যাওয়া এক একটি নিষ্ঠুর হত্যার গল্প। তবে এর মাঝে কিছু মৃত্যু মানুষের মনে রেখে গেছে গভীর ক্ষত। রাজধানীর গ্যান্ডারিয়ার স্কুল শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস তাদেরই একজন। শহীদ হওয়ার আগে লিখে যাওয়া যার চিঠি দুমড়ে মুচড়ে দিয়েছে প্রতিটি বিবেককে। জসিমউদ্দিনের ক্যামেরায় শফিকুল ইসলামের রিপোর্ট। মা, আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। একদিন তো মরতে হবেই, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। শহীদ সন্তানের চিঠিটা পড়ে শেষ করতে পারলেন না মা। 1 বছর পরেও মাতৃহৃদয়ের ক্ষতটা যে ভীষণ দগদগে। তো অবশ্যই আমি ওর দিকটা থেকে আমি গর্বিত, কিন্তু আমি নিজে লজ্জিত মা হিসেবে যে আমি এমন দেশে আমার সন্তান জন্ম দিছি যে দেশটা আমার সন্তানকে নিরাপত্তা দিতে পারে নাই। জুলাইয়ের উত্তাল দিনগুলোতে শিক্ষার্থীদের মৃত্যুর মিছিল ক্ষত বিক্ষত করেছিল 10ম শ্রেণীর শাহরিয়ার খান আনাসকে। তাই তো বাবা মায়ের বারণ ধরে রাখতে পারেনি প্রতিবাদী সেই কিশোরকে। 5 আগস্ট ভোরে রাজধানীর গ্যান্ডারিয়ার বাসা থেকে না বলে বেরিয়ে যায় সে। চানখারপুল এলাকায় সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের বুলেট এফোড় ওফোড় করে দেয় আনাসের বুক। যেন চিঠিতে লেখা কথাগুলোকে সত্যি করে আনাস বেছে নিয়েছিল গর্বের সে মৃত্যু। আমি কাপুরুষের মতো আমি ওরে আমার পরিবারের সেভ করার জন্য ঘরে ছিলাম, কিন্তু আমি প্রতিদিন মাপ চাই ওর কাছে। আমি অপরাধী ওর কাছে, আমি ওর আন্দোলনে নিয়ে যেতে পারি নাই এই খুনি হাসিনার ভয়ে। যদি এই খুনি হাসিনার পতন না হয় তখন তো ঘর থেকে নিয়ে আমাদেরকে মারবে, গুম করবে, শুধু এই ভয়ে আমি পারি নাই। মিটফোর্ড হাসপাতালে নানা রহস্যের পর নিথর দেহের আনাস ফিরে আসে চেনা আঙিনায়। সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতার 18 না ছুলেও এ বয়সেও প্রাণ দেয়া নেয়ার ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। স্কুলে যখন একটা বাধা পাঠ করায় যে দেশের সেবায় সর্বদা নিয়োজিত থাকব, দেশকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে গঠন করব, সেই বাধাটা সে পূরণ করে গেছে। সকালে অফিসে যাওয়ার জন্য যখন আমি কবরের সামনে যাই, 2টা প্রজাপতি আইসা খুব খেলা করে। প্রতিটা দিন আমি চিন্তা করি আর মারে বলি যে আমার আনাসটা আমি যেভাবে রাখছি এইভাবেই আছে, আমি কবরটা খুঁড়ে ওরে বের করে নিয়ে আসি। প্রতিটা দিন চিন্তা করি। হাসিনার ফাঁসি হইব, তুমি ইনশাল্লাহ তুমি আল্লাহ রেখো, তোমরা ধরে কাছে আল্লাহ রেখো ফাঁসির ব্যবস্থা করে দিতে। হুট করে এক ভোরে আন্দোলনে বেরিয়ে যায়নি আনাস। জুলাইয়ের শুরু থেকে কোটা আন্দোলন ঘিরে দেশে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে নিজের মতামত লিখত খাতায়।
এই শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালায়, হামলা চালানো হয় হেলিকপ্টার থেকেও তাদের ওপরে। রোগীদের চিকিৎসা দিতে ডাক্তার হিমশিম খাচ্ছে, অনেকেই চিরকালের জন্য পঙ্গুত্ব হয়ে গিয়েছে। শহীদদের মধ্যে আবু সাঈদ, মুগ্ধ, এদের মৃত্যুগুলো মর্মান্তিক, অনেক বেশি। আমাদের সবাইকে একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। জুরাইন কবরস্থানে দাদির কবরে শায়িত জুলাই বিপ্লবের অকুতোভয় আনাস। আদরের নাতির রক্তাক্ত মরদেহ সেদিন কোলে করে এনেছিলেন নানা সাইদুল রহমান। পাহাড় সম সেই কষ্টের ভার আজও সইতে পারেন না তিনি। যেই দায়িত্বটা বড়দের ছিল, সে দায়িত্বটা আমাদের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে সে দায়িত্ব পালন করে গেছে। চিঠিতে আনাস লিখেছিল, যে অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। বলেছিল, যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও। শফিকুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। রাজধানীতে ভাইরাল জ্বরে নাকাল নগরবাসী। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। পরিবারে একজন আক্রান্ত হলে কয়েকদিনের মধ্যেই আক্রান্ত হচ্ছেন বাকিরাও। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এই ভাইরাল জ্বর সাধারণত 3 থেকে 5 দিনের মধ্যেই সেরে যায়। তবে শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি। আর দীর্ঘস্থায়ী জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জিনিয়া কবির সূচনার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুকান্ত সরকার। বৈশাখের শুরুতে তাপপ্রবাহ বাড়লেও মাস ব্যবধানে ঝড় বৃষ্টিতে তাপমাত্রায় বিরাজ করছে শিথিলতা। তা স্বাভাবিক হলেও হঠাৎ করেই আবার বেড়ে যাচ্ছে তাপমাত্রা। এমন অবস্থায় হাসপাতালগুলোতে মৌসুমী রোগী বাড়ছে প্রতিদিন। আমি যখন ভর্তি হইলাম, হাসপাতালে এলাম, তখন আমার ছেলে, নাতি, বউ সবারই জ্বর। ঘরে ঘরে এখন এইভাবেই জ্বর। এইবার বেশি মনে হচ্ছে, এবারের মতো তো আমি দেখি না। এবার অনেকই এরকম হচ্ছে। আর শরীর ব্যথা, অনেক ব্যথা করে। বাচ্চাদের খাওয়া দাওয়ার মুখে রুচি থাকে না, শরীর অসুস্থ, দুর্বল, বাচ্চারা তো আর কিছু বলতে পারে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নতুন কোনো ভাইরাস নয়। আপাত দৃষ্টিতে তারা মনে করছেন এটি ইনফ্লুয়েঞ্জা। যদিও ছোঁয়াচে বলে সতর্ক থাকার জোরালো পরামর্শ তাদের। দ্রুত এক বাড়িতে অনেকে আক্রান্ত হচ্ছে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এটা একটা বৈশিষ্ট্য, এটা খুব দ্রুত ছড়ায় এবং এক বাড়িতে একজন আক্রান্ত হলে সবাই আক্রান্ত হয়। এক স্কুলে একটা বাচ্চা আক্রান্ত হলে অনেক বাচ্চা আক্রান্ত হয়। একটা মার্কেটে কেউ হাঁচি কাশি দিলে অনেকে আক্রান্ত হয়, আমরা বুঝি না। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, আবহাওয়া পরিবর্তনের কারণে অনেকেই এমন জ্বরে আক্রান্ত হচ্ছেন। আতঙ্কিত না হয়ে হালকা খাবার, বিশ্রাম আর পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে। খাবারের দিকটা অবশ্যই নজর রাখবে, নিজের দিকটা খেয়াল রাখতে হবে। ঘেমে গেলে ঘামটা মুছে দিতে হবে। বাচ্চাদেরকে, বয়স্কদের খেয়াল রাখা যে তারা আসলে ঠান্ডাতে আক্রান্ত হচ্ছে কিনা। চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসাটা শুরুতে নেওয়া। দেরি করে চিকিৎসাটা নিলে কিন্তু পেশেন্টটা হয়তো বা যে কোনো কারণে হয়তো মারা যেতে পারে, জটিলতা আকার ধারণ করে। এই জন্য অবহেলা করা ঠিক না কোনো রোগকেই। ভাইরাল জ্বর সাধারণত 3 থেকে 5 দিনের মধ্যে সেরে যায়। তবে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি বলছেন চিকিৎসকরা। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। কুমিল্লার মুরাদনগর উপজেলায় ধর্ষণের ঘটনায় মাস্টারমাইন্ড ফজর আলীর ভাই শাহ পরানকে গ্রেপ্তার করেছে র্যাব। এই কথা জানায় র্যাব 11-র সিইও লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। সকালে কারণ বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান তিনি সেখানে বলেন, পূর্ব শত্রুতার কারণে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। শাহ পরানের নির্দেশনায় অন্যান্য আসামিদের সহায়তায় ভুক্তভোগী ও ফজর আলীকে নির্যাতন ও শ্লীলতাহানির ভিডিও চিত্র ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। র্যাব কর্মকর্তা জানান, শাহ পরান তার বড় ভাইয়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্যই এমন অপরাধ করেছেন। মূলত 2 ভাইয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই ঘটনাটা ঘটানো হয়েছে এবং এই মহিলাকে এই দুই ভাই দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল। ধর্ষক সহকারে 4 জন উত্ত্যক্তকারী, 4 জন মবের সদস্য এবং যে প্রধান পরিকল্পনাকারী গতকাল আমরা তাকে অ্যারেস্ট করেছি। পাবনার সাঁথিয়ায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে 3 জনের। আহত হয়েছেন আরও অন্তত 10 জন। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে পাবনা যাচ্ছিল পাবনা এক্সপ্রেসের একটি বাস। ভোরে পূর্ব বনগ্রাম এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় 3 জনের। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। আহতদের পাঠানো হয়েছে স্থানীয় হাসপাতালে।
বাস চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে গোপালগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেছে দুজনের। মেঘ, পাহাড় আর সবুজের অপূর্ব মায়াজালে সৌন্দর্যের এক স্বর্গভূমি দেশের পার্বত্য অঞ্চল, যার অনেক কিছু এখনো অনালোকিত। সেটাই যেন আরও সহজ করে দিয়েছে সীমান্ত সড়ক, যা ঘিরে 3 পার্বত্য জেলায় খুলে যাচ্ছে বিপুল পর্যটন সম্ভাবনার দুয়ার। সীমান্ত সড়ক নিয়ে ইমদাদুল হকের ধারাবাহিক প্রতিবেদনের 3য় পর্ব আজ। ছবি তুলেছেন সেলিমুল্লাহ। পাহাড় ছুঁয়ে ছুটে চলা শ্বেত শুভ্র মেঘ, সবুজে মোড়া উঁচু নিচু পাহাড়, তার মাঝে খাল, নদী, কোথাও বা ঝর্ণার কলধ্বনি। এমন অপরূপ স্নিগ্ধ সৌন্দর্যের এক মায়াময় স্বর্গভূমি দেশের পার্বত্যাঞ্চল। কিন্তু তার কতটুকুই বা জানি আমরা? মেঘ, পাহাড় আর সবুজের অপূর্ব সুন্দর মেলবন্ধনে দেশের পার্বত্যাঞ্চলের যে বিপুল পর্যটন সম্ভাবনা, তার বেশিরভাগই এখনও অনাবিষ্কৃত। অথচ সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে পর্যটক বান্ধব করা গেলে এই পর্যটনই যে হয়ে উঠতে পারে এ অঞ্চলের সমৃদ্ধির চাবিকাঠি, তার বলার অপেক্ষা রাখে না। অনিন্দ্য সুন্দরের পশ্চা সাজিয়ে বসা পাহাড়ি অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে তুলে ধরার এই সুযোগটি যেন খুলে দিয়েছে নতুন সীমান্ত সড়ক। জনপদের শেষ সীমান্তে প্রকৃতির যে মোহনীয় রূপ এতদিন ছিল অনালোকিত লোকচক্ষুর আড়ালে, তাই এখন হাজির দুহাত মেলে। প্রকৃতি সুন্দর যে লীলাভূমি আপনারা দেখতেই পাচ্ছেন, চারদিকে উঁচু নিচু পাহাড়, ঝিরি, ঝর্ণা, অনেক কিছু আছে। তো আই বিলিভ যে এটা যেখানে আমরা এই ঝর্ণা বা প্রকৃতি দেখার জন্য বিদেশে যাই, আমরা যাব না ইনশাল্লাহ। সীমান্ত সড়কটি যেন নিজেই পর্যটনের বিপুল বিস্ময়, তার উপর রঙিন প্রকৃতি, যা উপভোগে এখন মুখিয়ে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। এখানে পর্যটকদের জন্য অনেক সুন্দর এরিয়া, দেখার মতো জায়গা। যে পৃথিবীর বিভিন্ন দেশে এই সবুজ অরণ্য, এইভাবে পাহাড় উঁচু নিচু খুব কমই আছে। দেখার মতো এই সীমান্ত সড়কটা অনেক সুন্দর, শুধু এখন একটু নিরাপত্তা আর যদি যোগাযোগ ব্যবস্থাটা সহজ করে অনেক সুন্দর হবে এটা। 1036 কিলোমিটারের এই সড়ক নির্মাণ করছে বাংলাদেশ সেনাবাহিনী। যথাযথ নিরাপত্তা আর আনুষঙ্গিক সুবিধা নিশ্চিত করে পর্যটকদের জন্য দ্রুতই খুলে দেয়া হবে সড়কের কিছু অংশ, বলছেন বাহিনীর এই কর্মকর্তা। এখানে হাজারো পয়েন্টে জায়গায় এখানে আমাদের এই যে পর্যটন আকর্ষণের যে শিল্পগুলি আমরা গড়ে তুলতে পারবো, এদেশের বহু মানুষের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে। দ্রুত সম্ভব আমার মনে হয় এটাকে নিরাপত্তার ইস্যুটা বিবেচনা করে পর্যটকদের জন্য এটা ওপেন করে দেওয়া হবে। ভারত মিয়ানমার সীমান্ত ঘেঁষে দেশের 3 পার্বত্য জেলায় এই সড়ক নির্মাণ করছে সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের 17, 20 এবং 26 ব্যাটালিয়ন। ইমদাদুল হক, চ্যানেল 24, খাগড়াছড়ি।